স্বাগত সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় অপরিকল্পিত বৃক্ষরোপণ। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিহিরলাল সাহাকে, এবং আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দেবেন কৃষিবিদ ও প্রকৃতি বিষয়ক লেখক মৃত্যুঞ্জয় শাহ। প্রথমে আমরা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা বলছিলাম আজকের নাম অপরিকল্পিত বৃক্ষরোপণ। আমরা জানি যে তীব্র গরমে যখন আমাদের একদম নাভিশ্বাস অবস্থা, প্রতি বছরই আমাদের গড় তাপমাত্রা বাড়ছে, বিশেষ করে ঢাকার শহর কিংবা বেশ কিছু অঞ্চলে উত্তাপ যেন মানে মানে সহ্যের সীমা ছাড়িয়ে যে বলতে যা বোঝায় সেটা চলে যাচ্ছে। সেই জায়গায় আমরা দেখছি যে বৃক্ষের বা গাছের কথা বারবার আলোচনায় আসছে। আমরা খুব আমাদের একটা আহাজারির পর্যায়ে চলে গেছে যে গাছ না থাকায় এই সমস্যা হচ্ছে। অন্যান্য বিষয় সবসময় গাছের দরকার, এবং বৃক্ষরোপণের কথা আসছে, বৃক্ষরোপণের নানা কথা উঠে আসছে প্রচুর। বিভিন্ন সংগঠন বলছে গাছ লাগাবে, বিভিন্ন ব্যক্তি বলছে গাছ লাগাবে, সব কিছুই হচ্ছে। কিন্তু এর মাঝ থেকে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে আমরা যে বৃক্ষরোপণ করছি বা বৃক্ষরোপণ হচ্ছে সেটা কতটা পরিকল্পিত হচ্ছে, সেখানে নানা অপরিকল্পনার যে ছাপ রয়েছে সেটাও স্পষ্ট। সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে চাই, এবং এই যে অপরিকল্পনা সেটার আসলে দায় কার, বা সেটা থেকে আমাদের আসলে নিষ্কৃতি পাওয়ার জন্য আসলে কী করা দরকার সে বিষয়ে একটু কথা বলতে চাই। প্রথমেই সব মিলিয়ে যদি বলেন যে গাছের নিশ্চয়ই গুরুত্বের কোনো এটা নতুন করে বলার কিছু নেই যে আমাদের গাছ কত প্রয়োজনীয়, কিন্তু সেই প্রয়োজনীয় গাছ তো আমরা প্রতি মুহূর্তে নষ্ট করছি। নানা নগরায়নের ফলে নষ্ট হচ্ছে, শিল্পায়নের ফলে নষ্ট হচ্ছে, নানা কাজে আমরা গাছ নষ্ট করছি। কিন্তু এই গাছ এর মূল্য কি আসলে আমরা পরিশোধ করতে পারবো? যে পরিমাণ আমরা আশা করছি, যে একটা শিল্পায়ন করে যে পরিমাণ রিটার্ন আশা করছি, একটা গাছ হয়তো আমরা অনায়াসে কেটে ফেলছি, হয়তো শিল্পায়নের জন্য ভাবছি অনেক কিছু হয়ে যাবে, আমরা বাড়িঘর করার জন্য অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই মূল্যটা কি আসলে আমরা বুঝতে পারি? ধন্যবাদ। একেবারেই যথার্থ আপনার এই প্রশ্নটি। প্রথমেই আমরা সকলেই জানি গাছ আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয় দিয়ে থাকে। তো সুতরাং গাছের গুরুত্ব আমরা সকলে অনুধাবন করি, কিন্তু অনুধাবন করি এটা তত্ত্বীয়ভাবে, বাস্তবিকভাবে এটা বোঝার চেষ্টা করি না। নগরায়ন হবে, শিল্পায়ন হবে, এটা অবশ্যম্ভাবী। আমি যদি বাংলাদেশের কথাই বলি, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জনসংখ্যা ছিল 7.5 কোটি, সেটি এখন 17 কোটি, যার ফলে শহরায়ন হয়েছে, নগরায়ন হয়েছে, শিল্পায়ন হয়েছে। কিন্তু যে জায়গাটা আমাদের দুর্বলতা, যখন শিল্পায়ন হয়, সেই শিল্পায়নের সাথে সাথে গাছের বা একটা সবুজ যে পরিবেশ রাখার দরকার শিল্পের সাথে সাথে, সেটা আমরা ওইভাবে গুরুত্ব দেইনি। এখন আমরা যখন দেখছি প্রকৃতি আমাদের প্রতি যে বিরূপ আচরণ করছে, এটা প্রকৃতির দোষ নেই, প্রকৃতির দোষ দেওয়া যাবে না। আমরাই বাধ্য করেছি প্রকৃতিকে এই বিরূপ আচরণের জন্য। এখন মানুষের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসছে, অনুধাবনটা আসছে যে আমরা ভুল করে ফেলেছি। ভুল যখন হয়েই গেছে তার সংশোধন করতে হবে। সেই জায়গাটিতে সরকার শুধু একা পারবে না, সেখানে জনসম্পৃক্ততা থাকতে হবে। আমাদের বৃক্ষ লাগাতে হবে, এবং সেই বৃক্ষটাকে একটা পরিকল্পিতভাবে যে গাছটি যে স্থানে দরকার সেটা সেখানেই লাগাতে হবে। আমার একটি জায়গা আছে, ছোট্ট জায়গা, সেখানে যদি আমি একটি বট গাছ লাগিয়ে দিই, সেই বট গাছটি ওই স্থাপনার ক্ষতি করবে, ধারণ মতো ক্ষমতা নাই। সুতরাং পরিকল্পনা থাকতে হবে যে স্থান এবং সেই গাছ তার ব্যাপ্তিটা কতটুকু, সেটি আমাদের পরিবেশ সম্মত কিনা, স্থান উপযোগী কিনা, এই জায়গাগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আমরা মাথায় রাখি, তাহলে যতটুকু ক্ষতি হয়েছে আস্তে আস্তে আমাদের সেই জায়গাটা পুনরুদ্ধার করতে হবে। একদম আমরা রাতারাতি বদলে দিতে পারবো না। আমি যেটা একটা জায়গায় বলেছি, সেটা হলো আমাদের এখন 10% নিচে বনভূমি আছে, সেটা আমাদের দরকার হলো 25%। 25% রাতারাতি তো বদলানো সম্ভব হবে না, দ্বিগুণেরও বেশি। তো সেই হিসাবে যদি আমরা একটা পরিকল্পনা নেই যে আগামী 5 বছরে আমরা কি 10% থেকে 20%-তে নিতে পারি, একটা টার্গেট করে নিই, এবং সেখানে পরিকল্পনা থাকবে। আমি এটা গুরুত্ব সহকারে বলবো যে বিশ্ব পরিবেশ দিবস আমাদের সামনেই 5ই জুন। এই 5ই জুনকে সামনে রেখে প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৃক্ষরোপণ উদ্বোধন হয়। এই উদ্বোধন সরকারের পক্ষ থেকে হলো। সেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। এরা যদি পরিকল্পিতভাবে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবার এতগুলি গাছ লাগাবো, এবং সেগুলোকে সাস্টেইন করাতে হবে, পরিচর্যা করতে হবে, লাগালেই হবে না।
আমি 100টা গাছ লাগালাম, সেখানে যদি একটা গাছও না বাঁচে তাহলে এটা ফিউটাইল এক্সারসাইজ হলো। কিন্তু তার চেয়ে আমি হয়তো 10টি লাগিয়ে যদি 10টিকেই 10টাতে বাঁচে দিই। এটাই আমরা বলি যে উন্নয়ন হয়েছে আমাদের, এখন উন্নয়নের সাথে প্রিফিক্স যোগ করা হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। আমাদের গাছের ক্ষেত্রেও তাই। আর গাছ লাগালে পরে গাছ আমাদেরকে রিটার্ন দিবে, যে রিটার্নটা আমরা প্রতিনিয়ত বুঝি, বিশেষ করে করোনার সময় হারে হারে বুঝেছি যে অক্সিজেনের কি প্রয়োজন। এই গাছ, একটি সাধারণ গাছ ধারণ করা হয়, 4 জনের যে অক্সিজেনের প্রয়োজন হয় সেই 4 জনের অক্সিজেন দিয়ে থাকে। এবং একটি গাছ স্যার যদি 50 বছর ধরেন বাঁচে, আসলে সে কি পরিমাণ অক্সিজেন দিতে পারে? সে প্রতিনিয়ত অক্সিজেন, তো এই 4জন করে যদি ধরি, একটা পরিপক্ক গাছ যখন হবে তাহলে হিসাব করেন সে যদি 50 বছর বাঁচে কত মানুষের সে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে এবং রেখেছে। সেই পরিপক্ক গাছ কিন্তু আমরা হঠাৎ করে দেখা যায় যে রাস্তার নামে, সড়ক বিভাজক তৈরির নামে কিংবা কোনো একটা স্থাপনা তৈরির নামে হুট করে কেটে ফেলছি। এই যে আসলে খুব বেশি প্রয়োজন কি, কিংবা সেটাকে রেখে যে পরিকল্পনা, সেই জায়গায় তো আমাদের ঘাটতি। স্যার আপনার কাছে আমি আসতে চাই, আমাদের সঙ্গে আরেকজন আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু আমরা যুক্ত হতে চাই। তিনি রয়েছেন খুলনাতে এই মুহূর্তে, মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ এবং প্রকৃতি বিষয়ক লেখক। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে এই গাছের অপরিকল্পনা নিয়ে, বৃক্ষরোপণের আপনি প্রকৃতি বিষয় নিয়ে লিখছেন, আপনি গাছ নিয়ে আপনার একটা সুন্দর প্রজেক্টও আছে, সেটাও শুনতে চাই। সব মিলে আপনার কাছে কি মনে হয় যে গাছ, আমরা গাছের গুরুত্বের কথা বলছি, বিশেষ করে এই গরমের সময় আসলে হয়তো আর আমরা বেশি করে বলি, কিন্তু হয়তো আবার শীত এলে কিংবা বর্ষা এলে ভুলে যাবো কিনা, আসলে এই জায়গাটা মানে সব মিলে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের মানে আমরা কতটা অনুধাবন করতে পারি? ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা। আসলে ঠিকই বলেছেন, এখন গরম লাগছে, আমরা ছায়া খুঁজছি। ছায়া যখনই মনে পড়ছে যে ছায়া দরকার, তখন গাছের কাছে যাচ্ছি। এই জন্য গাছের কথা এই গরমকালেই বেশি মনে পড়ে, শীতকালে আসলে আমরা ভুলে যাই। এটা অত্যন্ত বাস্তব। কিন্তু আসলে আমরা যদি একটু, এই যে কিছুক্ষণ আগে আমরা যে আলোচনাটা শুনলাম, খুব চমৎকারভাবে উনি বলেছেন যে আসলে একটা জায়গায় মোট যে জনসংখ্যা থাকে, যে এলাকা থাকে, তার কত শতাংশ আমাদের গাছ থাকা দরকার? অন্তত 25%। সেখানে যদি আমরা ঢাকা শহরের দিকে তাকাই, সেখানে গাছপালা এখন 8%ও নেই। তো দিন দিনে কিন্তু সেখানে মানুষ বাড়ছে। আবার শুধু গাছপালা না, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারে জলাশয়ও। শুধু গাছ লাগালেই হবে না। আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই তাহলে দেখতে পারবো, অথবা অন্যান্য শহরের দিকে তাকালেও গাছ লাগানোর বেশি ঝোঁক দেখা যায় বেশিরভাগই রাস্তার দুপারে অথবা ফুটপাতে। এমনকি এবারও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় খুব সুন্দর ফুটপাত, সেখানেও ফুটপাতের টাইলস বা পাকা জায়গা, সেখানে সামান্য একটু গর্ত করে সেখানে গাছ লাগিয়ে দিয়েছে। এটা কি পরিকল্পিত গাছ লাগানো? সেখানে যদি কি গাছ লাগবে আগে সেটা সিলেকশন করা দরকার। কোন গাছ আমাদের ছায়া দিবে, সেখানে তার পত্র ছায়াঞ্চল কতটা বিস্তৃত হবে, সেখানে পথিক হেঁটে গেলে যেন সে তার ছায়ায় শান্তিতে হেঁটে যেতে পারে। কিন্তু সেইখানে যদি দেখা যায় যে না, যার পাতা খুব বেশি প্রসারিত হয় না, ডালপালা খুব বেশি প্রসারিত হয় না, ছায়া দেয় না, এই সমস্ত গাছ যদি আমরা লাগাই তাহলে সেখানে কি অবস্থা হবে? ওই গাছ লাগানোর দরকারটাই বা কী? এইভাবে কিন্তু খুব অপরিকল্পিতভাবে কিছু কিছু গাছ লাগানো হচ্ছে। আবার যদি বিভিন্ন শহরের দিকে তাকাই, আমরা যদি সড়ক বিভাজকের দিকেও তাকাই, দেখা যাবে যে অনেক সড়কের বিভাজকে অশ্বত্থ, বট এসব লাগিয়ে রাখা হয়েছে। তো এটা তো অনেক বড় গাছ হবে। তো সেখানে সেই গাছটা যদি ওই ছোট্ট একটু আইল্যান্ডের মতো জায়গায়, যেটা খুব হয়তো হাত দেড়েক বা দুই এক চওড়া হবে, এর মধ্যে যদি এই গাছটা লাগিয়ে রাখা হয় তাহলে সেটার কতটা পথচারীর জন্য ঝুঁকি, যানবাহনের জন্য ঝুঁকি, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা যখন বড় হবে তখন তার যে ঝুড়ি নামবে, সেটা কি রাস্তার উপরে সে ঠেস দিবে না কোথায় ঠেস দিবে? তো এই জন্য এই আইল্যান্ডে আসলে বট এবং অশ্বত্থ লাগানো দরকার কিনা বা আদৌ যৌক্তিক কিনা, এটাও আমাদের ভাবতে হবে। তেমনি জলাশয়ের ধারে আমরা যে গাছগুলো জলাশয়ের ধারে ভালো হয়, হিজল বা এই জাতীয় গাছ, সেগুলো না লাগিয়ে দেখা যাচ্ছে যে আমরা মেনজিয়াম অথবা আকাশমণি এই ধরনের গাছ সেখানে বেশি লাগিয়ে দিচ্ছি। এমনকি বিভিন্ন পার্ক এবং বাগানেও লাগাচ্ছি। তো এগুলো আমি মনে করি যে খুব পরিকল্পিতভাবে কিছু করা হচ্ছে এমন না, অপরিকল্পিতভাবেই। কিন্তু স্যার আপনি যদি বিশ্বের বিশেষ কিছু শহরের দিকে তাকান, যেগুলো খুবই মানে উত্তাপপ্রবণ, যেখানে খুব রোদ পড়ে এবং গরম হয়, দিল্লি শহরের দিকেও যদি তাকান, সেখানে দেখবেন যে রাস্তার দুপাশে কী সুন্দর করে নিম গাছ লাগিয়ে রাখা হয়েছে। এবং নিম যে কত সুন্দর ছায়া দেয়,
এটাও দেখতে হবে। আবার কিছু কিছু গাছ আছে যেগুলো বছরের একটা নির্দিষ্ট সময় তাদের পাতা ঝরে যায়, বিশেষ করে শীতকালে। তো শীতকালে হয়তো আমাদের রোদটা আমরা সহ্য করতে পারি বা আরামও লাগে, পাতা ঝরে গেলেও অসুবিধা নেই। কিন্তু যদি সেই গাছগুলো কোথায় লাগানো হচ্ছে এটা একটু আমরা দেখি, যে সে কি আসলে ছায়ার উদ্দেশ্যে লাগানো হচ্ছে না কাঠের উদ্দেশ্যে লাগানো হচ্ছে। এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের ভাবতে হচ্ছে যে আসলে আমরা পরিকল্পিতভাবে গাছ লাগাচ্ছি নাকি শুধু গাছ লাগানোর জন্য লাগাচ্ছি। জি, এই বিষয়টা আমার আমরা মনে আসবো হয় যে আপনার একটু কাছে। গুরুত্ব আমি দিয়ে একটু ফিরতে চাই, স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন উনি যতটি বলছিলেন যে অপরিকল্পিতভাবেই আসলে অনেক কিছু, কিন্তু আমরা যেই দেখি যে ধরেন সিটি কর্পোরেশন বলেন, পরিবেশ আমাদের যে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় বলেন, তারাই তো আসলে অনেক ক্ষেত্রে এই পরিকল্পনাগুলো করছে। তারা নিশ্চয়ই সেইখানে কি তাহলে মানে চিন্তার ঘাটতি রয়েছে, নাকি ঠিকঠাক লোকজন বা এক্সপার্ট লোকজনের ঘাটতি রয়েছে, নাকি আসলে কেন মানে এই তারাই তো ঠিক করতে পারে চাইলে? মানে এই ফুটপাত তো নিশ্চয়ই একজন সাধারণ মানুষ গিয়ে গাছ লাগাচ্ছে না, সরকারের লোকজন থাকে, নানা অধিদপ্তরের লোকজন থাকছেন, কর্তৃপক্ষ নানা রয়েছেন, তারা তো আসলে এই বিষয়গুলো জানার কথা। মানে ঠিক তাহলে গ্যাপটা কোথায়? এটা আমারও প্রশ্ন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমারও প্রশ্ন। যিনি ওনারা বললেন যে একটা রোড মিডিয়াম বা সড়ক দ্বীপের মাঝখানে যে একটা অশ্বত্থ গাছ বট গাছ যে লাগানো হলো, ওর ব্যাপ্তিটা কতটুকু নিশ্চয়ই জানেন যিনি লাগিয়েছেন, মানে জানার কথা। যদি না জেনে থাকেন তাহলে তো এই বৃক্ষরোপণে তার অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আমাদের সরকারের অনেকগুলো দপ্তর আছে, এর ভিতর বন ও পরিবেশ দপ্তর আছে, বন বিভাগ আছে, সেখানে তো অভিজ্ঞ লোক আছে, তাদের পরামর্শ কি আসলে নেওয়া হয়? তারা তো এগুলো নিয়ে কাজ করে। আসলে মনে হয় কোঅর্ডিনেশনের বড় অভাব। আমরা ঢাকা শহরে বিশেষ করে দেখি সমন্বয়হীনতা আছে। যাদের যে জায়গাটা এক্সপার্টিস সেখানে যদি ব্যবহার না করা হয় তাহলে হবে কেমন করে? যিনি বললেন যে হিজল গাছের কথা, আমি যদি হিজল গাছ দিয়েই বলি, হিজল গাছটা হলো এমন একটি গাছ, এটা হলো ইন ট্রানজিশন বিটুইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড। সেই হিসাবে এই জলের ধারে জলাশয়ের পাশে হিজল গাছটাই তো মানায়। ওর দুটো বেনিফিট আছে, সে গাছের ছায়া দিল, এবং হিজল গাছের পাতা যখন এই জলাশয়ে পড়ে ওটা মাছের খাবার। সুতরাং এই যে জায়গাটা, আমি একবার মুন্সিগঞ্জে গিয়েছিলাম স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ির ওই জায়গাটাতে, ওই একটা পুকুর ঘিরে দেখলাম কি সুন্দরভাবে হিজল গাছ রয়েছে। এটা তো সে কত আগের, যখন মানুষের বৈজ্ঞানিক ধারণা অতটা ছিল না, কিন্তু এখন তো মানুষের বিজ্ঞানসম্মত ধারণা আছে, তাহলে কেন এটা সেই জায়গাটি হবে না? আর গাছ আমাদের কথা শুধু চিন্তা করলে হবে না, জীব বৈচিত্র্যের কথা জিজ্ঞেস করতে হবে। একটা পাখি এই গাছের ফল খেয়েই তো বেঁচে থাকে, এবং একটা পাখি তো একটা গাছে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাইট। আমি যেরকম মাছ খেতে পছন্দ করি, আরেকজন হয়তো মাংস খেতে পছন্দ করে, পাখিরও তো তাই। এই যে দেখেন আগে যেটা ছিল, আমরা দেখেছি ছোটবেলায় গ্রামগুলাতে যে রাস্তার দুধার দিয়ে, মেন রাস্তার প্রধান সড়কের রাস্তা দিয়ে কিছু দূর পর পর বট গাছ, অশ্বত্থ গাছ থাকতো। কেন থাকতো? তখন মানুষ হেঁটে যাতায়াত করতো, একটু হেঁটে যাওয়ার পরে ওই বট গাছের নিচে একেবারে সুন্দরভাবে, আমি নিজেও বসেছি, কত কি আরাম। অথচ দেখেন এই বট গাছের ফল কতটুকু ছোট। এটাই হলো প্রকৃতির মানে অপরূপ সৃষ্টি, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। এই ফলটা যদি বড় হতো তাহলে কিন্তু মানুষ এখানে বসতে পারতো না। আবার ওই ফলটা কে খায়? পাখি খায়। ওই পাখির মাধ্যমে কিন্তু এই বটের বংশবিস্তার ঘটে। সে অনেক দূরে খেয়ে যখন তার বিষ্ঠার মাধ্যমে ফেলে তখন সে বংশবিস্তার করে। তাই এই প্রকৃতি তো আমাদেরকে শিখিয়েছে, তারপরে আমাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে, তাহলে কেন এই পরিকল্পিতভাবে এই গাছগুলো লাগানো হবে না? নিম গাছের কথা বললেন, বলা হয় যে বাড়িতে নিম গাছ আছে সে বাড়িতে রোগবালাই থাকে না। তা আমরা জানি আমাদের দেশীয় গাছ এটা, কারণ নিমের যে পাতাগুলো ছোট ছোট হলে কি অনেক পাতা, আমাদের পাতা দিয়ে আমরা যে দুটো জিনিস চিন্তা করলেন, উনি জলাশয়ের কথা বললেন, আমি এখন বৈজ্ঞানিকভাবে এটাকে আরেকটু ব্যাখ্যা করি। জলাশয়ের গুরুত্ব হলো পানি বাষ্পীভূত হয়, ইভাপোরেশন হয়, মেঘ সৃষ্টিতে সাহায্য করে। সমুদ্রই মেন করে, কিন্তু প্রতিটি জলাশয়ের কিন্তু ভূমিকা রয়েছে। তো জলাশয় এবং উদ্ভিদ, জলাশয় থেকে ইভাপোরেশন, উদ্ভিদ থেকে ট্রান্সপিরেশন, এই দুটোকে সন্ধি করলে কি হয়? ইভাপো ট্রান্সপিরেশন। সুতরাং জলাশয় এবং গাছ দুটো যদি সমন্বয় করা যায় তাহলে ইভাপো ট্রান্সপিরেশনটা বাড়ানো যাবে। বাড়ালে পরে বৃষ্টির পরিমাণটা বাড়বে। এই জায়গাগুলোতে এখন পরিকল্পনা নিয়ে যদি আমরা আগাতে পারি, পিছনের দিকে আর যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা কুড়েঘরে থাকতাম, সেখানে ফিরে যেতে পারবো না, কিন্তু তার জায়গাটা রিপ্লেসমেন্টের জন্য আমরা সঠিকভাবে সঠিক গাছটি দিয়ে পরিকল্পনা করে একেবারেই সেই জায়গাটা পূরণ করার চেষ্টা, তাহলে পরে আমরা বাঁচব, পরবর্তী বংশধর বাঁচবে। নাহলে আমরাও বাঁচবো না, পরবর্তী বংশধরদের আরও কষ্ট হবে। এবার তো আমরা হারে হারে বুঝতে পারতেছি গরমের কষ্টটা কতটুকু। তা সেই জায়গায়
আমি সকলের প্রতি বলবো, শুধু সরকারকে না, আমি আমার দায়িত্বটা পালন করলাম কিনা, আরেকজন যিনি যার দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি তার দায়িত্বটা পালন করলেন কিনা। একটি গাছ লাগানো হলো, আমি দেখেছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লাগালাম গাছ, সেখানে একজন পথচারী যাওয়ার সময় ওটা উঠায় নিয়ে চলে গেল। তাহলে কেমন করে হবে? এই গাছটা যে লাগানো হলো, কেন লাগানো হলো তার গুরুত্বটা বুঝতে হবে তো, যে ওই জায়গাটা নির্বাচন করা হয়েছিল, ওইখানে গাছটি বড় হবে, ওইখানে শিক্ষার্থীরা বসবে বা ওইখানে শোভাবর্ধন করবে, এখানে এই জায়গাটা এই কারণেই লাগানো হয়েছিল। আমি আমার জন্য নিয়ে চলে গেলাম, তাহলে সেটা ব্যক্তির জন্য হয়ে গেল। তো সুতরাং এই দায়বদ্ধতা এবং চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে। এই বিষয়ে আসবো আমরা, ঠিক দায়বদ্ধতার কোন কোন জায়গাগুলো আমাদের আসলে অ্যাড্রেস করতে হবে সে বিষয়গুলো জানতে চাইবো আপনাদের কাছে, এবং একটা ছোট্ট বিরতির পরে এসে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। আবার স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম অপরিকল্পিত বৃক্ষরোপণ। এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিহির লাল সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। স্যার, আমরা আলোচনা করছিলাম একটা বিষয়, দেখেন যে নগরের যে মানে যে প্রকল্পগুলো হয় গাছ লাগানোর, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের বিভাগ থেকেও এক ধরনের কিছু গবেষণা রয়েছে। আমরা দেখি যে বেশিরভাগই শোভাবর্ধক গাছ, মানে শোভাবর্ধন নিশ্চয়ই দরকার আছে একটা নগরীর জন্য, কিন্তু সেটা মানে আমরা যদি ঠিক পরিকল্পনা অনুযায়ী লাগাতাম তাহলে কি শোভাবর্ধনে ঘাটতি তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল কিনা, নাকি সেই শোভাবর্ধনের গাছ যেখানে ফুটপাথগুলোতে লাগাচ্ছে এটাই আসলে দরকারি ছিল? মানে এতে আসলে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আসলে? এটা আমি যদি অন্যভাবে ব্যাখ্যা করি, আমরা আমাদের যে খাবারের কথা দিয়ে বলি, আমাদের পোলাও মাংস প্রতিদিন খেতে ভালো লাগবে? ভালো লাগবে না। সুতরাং বৈচিত্র্য থাকতে হবে, শোভাবর্ধনের দরকার আছে। কারণ নগর জীবনে ক্লান্তি দূর করতে এই শোভাবর্ধনকারী গাছ এবং ফুল এটা কিন্তু বড় সহায়ক। এটা মানে কোনোভাবেই বলা যাবে না যে এর গুরুত্ব নেই। কিন্তু তার সাথে শোভাবর্ধনকারীর সাথে আমরা কিছু ফলের গাছ, কিছু ফুলের গাছ, কিছু ভেষজ গুণসম্পন্ন গাছ আমরা যদি লাগাই, তাহলে জীব বৈচিত্র্যের যেটা ধারণ করার কথা সেটা থাকে। আমি শুধু ফুলের পর ফুলের গাছ লাগালাম, ফলের কোনো গাছ থাকলো না, ঔষধি কোনো গাছ থাকলো না, এবং সেই ফুলের গাছটা ওই মাটির সহায়ক কিনা সেটাও তো একটা অবশ্যই। আমাদের দেশের যে মাটির গুণাগুণ, সেই গুণাগুণ অনুযায়ী আমার দেশের যে গাছটি ভালো সেটা বিবেচনা করতে হবে। এমন কোনো গাছ হঠাৎ করে বিদেশ থেকে এনে লাগাবো না যেটা আমাদের বিচার বিশ্লেষণের সুযোগ ঘটেনি, তাহলে সেটা আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন আমরা অনেক সময় বলি অ্যাকাশিয়া গাছ, তারপরে বলে যেটা আমাদের পানি অনেক শোষণ করে নেয়, ইউক্যালিপটাস গাছ। এই গাছগুলা কোনো এক সময় চলে আসছে, একটা সময় বছরে মানে সারা দেশে মাইলের পর মাইল রাস্তায় সড়কের পাশে রোপণ করা হয়েছিল, এবং এটা তো খুব ক্ষতিকর। এটা যেটা কারণ হয়েছে ওই অ্যানালাইসিসটা করা হয়নি, ওটা যুক্তি দিয়ে লাগানো হয়েছিল আমার মনে হয় আর কি, যে এই গাছগুলা মাইলের পর মাইল বিশেষ করে ধান ক্ষেতের মধ্যে দিয়েও লাগানো হয়েছে, কারণ এটা ব্রাঞ্চ হয় না, শাখা প্রশাখা হয় না। এটা আমাদের দেশে আগে যেটা ছিল খেজুর গাছ ছিল, আমাদের তাল গাছ ছিল। এই গাছগুলা যদি আমরা রাখতে পারি তাহলে আমরা কেন ইউক্যালিপটাস গাছে যাব? এখন এটা হয়েছিল কেন, ইউক্যালিপটাস গাছগুলো দ্রুত বর্ধনশীল, দ্রুত ফল পেতে চায়, কাঠ পেতে চায়, কিন্তু এর যে মারাত্মক ক্ষতি আছে সেই জায়গাগুলা আমাদের বিবেচনা করা হয়নি। এরকম একটা উদাহরণ জাপানে কিন্তু ঘটেছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদের ঘর বাড়ি যখন ধ্বংস হয়ে গেল, তখন তাদের কাঠ দিয়ে ঘর বানায়, কাঠ দরকার, তখন তারা সুগি প্ল্যান্টটা লাগালো। এই সুগি প্ল্যান্টটা যখন হলো তখন তার এত পোলেন রেণু হলো, তখন তারা ধারণা করে নাই এই জাপানের এখন পোলের অ্যালার্জিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তো সুতরাং ভেবেচিন্তে যদি আমরা কোনো কাজ না করি আমাদেরকে মাসুল দিতে হবে। এবং তাল গাছের কথা স্যার বলছিলেন, এই যে তাল গাছ তো আমরা জানি যে আমাদের বজ্রপাত বা অন্যান্য ক্ষেত্রে এক ধরনের সহায়তা করে, কিন্তু আমরা দেখছি যে গ্রামের পর গ্রাম এখন সেই পরিমাণে তাল গাছ পাওয়া যায় না। আমি মনে করি এই যে মাননীয় প্রধানমন্ত্রী এটা গুরুত্ব দিয়েছেন, বজ্রপাতে এখন প্রতিদিনই যখন বজ্রপাতের ঘটনা শুনি প্রায় মারা যাচ্ছে। এই থেকে পরিত্রাণ পেতে হলে পরে এটাও পরিকল্পিতভাবে তাল গাছ রোপণ করতে হবে। আমাদের খেজুর গাছ ছিল, খেজুরের গাছ থেকে আমরা খেজুরের রস পেতাম, খেজুরের গুড় পেতাম, সেই জায়গায় কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা গুড় থেকে এখন আমরা চিনিতে চলে গেছি, কিন্তু গুড় কিন্তু চিনির চেয়ে উপকারী। তাহলে আমি এমন একটা গাছ
খেজুরের ফল খাওয়া যায়, খেজুরের রস খাওয়া যায়, খেজুর থেকে গুড় খাওয়া যায়, এবং খেজুরের গুড়ের যে স্বাদ, সেখানে খেজুরের গুড়ের সন্দেশের কথা বললে পরেই তো জিহ্বায় জল চলে আসে। তাহলে আমাদের সেই জায়গায় যেতে হবে যেটা আমাদের সম্পদ ছিল, সেই সম্পদগুলা আমরা নষ্ট করেছি। আমি আমার এলাকায় যশোর, কালীগঞ্জে দেখেছি কি পরিমাণ খেজুর গাছ ছিল। সুতরাং সেই জায়গাগুলোতে আলের ধার দিয়ে, রাস্তার পাশ দিয়ে যেখানে ন্যারো জায়গা, সেই জায়গাগুলোতে আমাদের এই দেশীয় গাছগুলো যদি আমরা রোপণ করি, সেটাও একটা পরিকল্পনার অংশ। আমরা ইউক্যালিপটাস এবং অস্ট্রেলিয়ান অ্যাকাশিয়া যেটা, সেটা ধারের কাছে আমরা যাব না, কারণ আমরা জেনে ফেলেছি এটা আমাদের পরিবেশের জন্য মানানসই না, ক্ষতিকারক। সুতরাং সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দেশীয় গাছপালা, এমনকি সুপারি গাছও যদি আমরা লাগাই, তাহলে এই অল্প জায়গায় সে একটু বেরিয়ে উঠলো। তো সেই জায়গাগুলো আমাদের ভাবনার জায়গাটা বদলাতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আপনার কাছে আসবো একটু। আমাদের সঙ্গে রয়েছেন, খুলনায় রয়েছেন আমাদের আরেকজন অতিথি, মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ ও প্রকৃতি বিষয়ক লেখক। তার সঙ্গে একটু আলাপ করতে চাই। আপনি বিরতির আগে বলছিলেন যে অনেকগুলো বিষয়, এখন একটা বিষয় জানতে চাই যে আমাদের শহর তো রয়েছে, শহরে এক ধরনের অপরিকল্পনার ছাপ তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি, যে গ্রামগুলোতেও আসলে এখন নানা রকম আবাসন প্রক্রিয়া বাড়ছে, কৃষি জমি কমে যাচ্ছে, সেই সঙ্গে বনভূমির সংখ্যা আসলে যে বাড়ার কথা, সেটা আসলে খুব বেশি বাড়ছে বলে তো আমার কাছে মনে হয় না। হয়তো আপনার কাছে কোনো তথ্য আছে কি না, বাট এই গ্রামও আসলে এই গাছের জায়গায় আমরা কি মানে গ্রামকে ধরে রাখতে পারছি কিনা, সবুজ গ্রাম সবুজ থাকছে কিনা, সেখানে কি আমাদের কোনো ঘাটতি রয়েছে কিনা? ধন্যবাদ। আসলে এটা খুবই বাস্তবসম্মত কথা বলেছেন। আমরা পূর্বপুরুষদের কাছ থেকে অনেক অভিজ্ঞান ছিল, তাদের যে ধারণা ছিল এবং তারা যে কাজটা করত, আমরা তা থেকেও অনেকে অনেক কিছু শিক্ষা নেইনি। আমরা বিজ্ঞান শিখে সেই অভিজ্ঞানকে ভুলে গেছি। যেমন যদি গ্রামের কথাই বলেন, সেই গ্রাম কিন্তু এখন খুঁজে পাওয়া খুব কঠিন। গ্রামীণ জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে। যে গ্রামীণ জঙ্গলগুলো ছিল একসময় আমাদের বাঁচিয়ে রাখার একেবারে সঞ্জীবনী সুধা, বা আমরা যে রোগগ্রস্ত হলে গ্রামের অনেক মানুষই কিন্তু চিকিৎসার জন্য শহরে বা বড় বড় ডাক্তারের কাছে সহজে যেত না। তারা এই গ্রামীণ জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ঔষধি গাছ তারা কিন্তু সংগ্রহ করত এবং সেগুলোর চিকিৎসা নিয়ে তারা কিন্তু প্রাকৃতিকভাবেই ভালো থাকতো। তো সেই সুযোগটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি এবং গ্রামীণ জঙ্গল এখন উজাড় হয়ে যাচ্ছে, কৃষি জমি হচ্ছে জঙ্গল কেটে, এবং কৃষি জমিকে আবার ইটভাটা এবং বাড়িঘর নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ নির্মাণ এগুলোর জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে গ্রামীণ যে সবুজ বা শ্যামলিমা, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। আগে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে প্রায় প্রত্যেকটা গ্রামেই একটা বট গাছ থাকতো অথবা অশ্বত্থ গাছ। কারণ কি, যে এই বট গাছটা ছিল তাদের কমিউনিটি প্লেস, অর্থাৎ একটা বট গাছ যেখানে হতো সেখানে অনেকেই গরমের দিনে বসে সেখানে আশ্রয় নিত, ছায়া নিত, তার শীতল ছায়ায় তারা প্রাণ জুড়াতো। এবং এই বট গাছের নিচে হয়তো কয়েকটা গ্রাম মিলে বড় একটা বট গাছের ওখানে ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে দোকান বসিয়ে বাজার গড়ে তুলতো। এবং এই বাজার গড়ে তোলার কারণেই কিন্তু তো সেই ব্রিটিশ আমলেই কিন্তু ব্রিটিশ যারা ছিলেন, জনৈক ব্রিটিশ, উনি কিন্তু যখন দেখলেন যে বেনিয়া তারা এখানে বসে ব্যবসা করে, এখান থেকে কিন্তু এই গাছের নামটাই দিয়ে দিয়েছিলেন বেনিয়ান ট্রি, ইংরেজি নাম। তেমনি এর যে এটা যে আমাদের দেশি গাছ এবং এটা যে আমাদের কত ধরনের উপকার করত, সেই পাখির ফল খাওয়া, যে হরিয়াল পাখিরা ফল খেত, শালিক ফল খেত, এখন কিন্তু সেগুলো দেখাই যাচ্ছে না। অর্থাৎ বট গাছ উজাড় হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের অনেক সংস্কৃতি, অনেক জীববৈচিত্র্যও আমরা হারিয়ে ফেলছি। আর এই বড় একটা ছায়াদানকারী গাছ যেখানে থাকতো, সেখানে কিন্তু অনেক ধরনের মানুষের কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, মিলন মেলা হতো, তাদের মধ্যে সদ্ভাব গড়ে উঠতো এবং ওই গ্রামের একটা কি বলবো, এটা একটা কমিউনিটি প্লেসে পরিণত হতো। তেমনি কিছুক্ষণ আগে আমাদের খুব সুন্দরভাবে যিনি আলোচনা করলেন আমাদের মিহিরবাবু, যে গ্রামের যে ফসলের ক্ষেত, সেই ফসলের ক্ষেতে এখন ইউক্যালিপটাস লাগানো হচ্ছে। যে ইউক্যালিপটাসটা আসলে পরিবেশ বান্ধব গাছ না। কী জন্যে, যে এটা প্রচুর পরিমাণে তারা মাটির নিচে থেকে জল তুলে নেয় এবং এর পাতাগুলো খুব সুবিস্তৃত না, খুব অল্প অল্প পাতা হয়, যে পাতাগুলো আমাদের আসলে খুব বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে না। বরং এই পাতার আপনি দেখবেন যে ইউক্যালিপটাস গাছে কোনো পাখিও বসে না। ফলে এর যে ফুল যখন ফোটে তার যে পরাগরেণু, সেটাও কিন্তু আমাদের অনেক অ্যালার্জি তৈরি করে। এরকম কিছু পরিবেশের পক্ষে অনুকূল না,
গাছ কখনোই পরিবেশের বিপক্ষে না, গাছ সবসময় পরিবেশ বান্ধব হয়। কিন্তু কিছু কিছু গাছ আছে সেগুলোর তুলনায় আমাদের আরও অনেক দেশি গাছ আছে যেগুলো অনেক বেশি পরিবেশ বান্ধব এবং সেগুলো আমাদের অনেক বেশি উপকার করে। তো আমার মনে হয় যে গ্রামের দিকে যদি আমরা তাকাই, গ্রামীণ জঙ্গলগুলোর যে আমাদের উদ্ভিদ বৈচিত্র্য ছিল সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেগুলো খুব সুলভ ছিল এই কয়েক বছর আগেও, এখন সেগুলোকে গ্রামের জঙ্গলে গেলে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু প্রত্যেকটা প্রজাতিরই, প্রত্যেকটা গাছেরই কিন্তু আমাদের দরকার আছে এবং বহু গাছের অন্তত 500 রকমের প্রজাতির গাছের আমাদের ঔষধি গুণ, খুব ভালো ঔষধি গুণ আমাদের দেশীয় গাছপালারই আছে। তো সেগুলো যদি আমরা রক্ষা করতে পারি বা গ্রামীণ জঙ্গলগুলোকে সহজে বিনাশ না করে আমরা রক্ষা করতে পারি, বরং সেখানে যদি বৈচিত্র্য বাড়াতে পারি আরও ভালো। এবং গ্রামীণ পরিকল্পনার মধ্যে যেটি দরকার বৃক্ষরোপণের ক্ষেত্রে, আসলে প্রথমে গ্রামটাকে একটু সার্ভে করে বা জরিপ করে দেখতে হবে যে সেখানে কি কি গাছ আছে এবং সেখানে কি কি সুযোগ আছে গাছ লাগানোর, কোথায় কোথায় এবং কত রকমের বা কত ধরনের জায়গা আছে। এক এক ধরনের জায়গার জন্য এক এক ধরনের প্রজাতির গাছ কিন্তু উপযুক্ত। অতএব সেই গাছগুলোকে নির্বাচন প্রথম করতে হবে এবং সেখানে কতটি গাছ লাগানো যায় তারও একটি পরিকল্পনা করা দরকার। নিশ্চয়ই আমরা ফিরবো আপনার কাছে, আপনার কাছে আসবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। আমরা একটা ছোট্ট বিরতির পরে আলোচনা করতে চাই, আরও আমাদের সময় রয়েছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। আবার স্বাগত, আপনারা দেখছেন, আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম অপরিকল্পিত বৃক্ষরোপণ। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর মিহির লাল শাহ। আমরা আলোচনা করছিলাম একটা বিষয়, দেখা যায় ঢাকায় বা নগর কেন্দ্রিক যে জায়গাগুলো, সেখানে উদ্যান, যে কিছু উদ্যান থাকে কিংবা কিছু পার্ক থাকে, আমরা দেখি বেশিরভাগ গাছপালা ওই উদ্যান বা পার্ক কেন্দ্রিক, এবং দেখা যায় যে ঢাকার অনেক অঞ্চল বা নগরের অনেক অঞ্চলে গাছপালা নেই, সেখানে শুধুমাত্র কংক্রিটের স্তূপ। আসলে এই যে মানে এটা একটা তো ইমব্যালেন্স চরম, মানে কোথাও হয়তো আমি যখন রাস্তায় চলি তখন যখনই আমরা দেখছি যে রমনার এই অঞ্চল দিয়ে ঢুকছি তখনই বোঝা যাচ্ছে যে পার্থক্যটা কতটা, আমি একটু ঠান্ডা লাগছে, কিংবা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যখন একটু ঢুকছি একটু ঠান্ডা লাগছে, মানে এইটা তো একটা অসমতা তৈরি করছে। এবং এটার আসলে মানে নিশ্চয়ই একটা পরিকল্পনার মধ্য দিয়ে আনার তো একটা জায়গা রয়েছে, সেটা খুব জরুরি। নিশ্চয়ই ঢাকাকে যদি আমরা একদম একটু শীতল করতে চাই বা তাপমাত্রাটা কমাতে চাই, আমাদের বসবাস উপযোগী করতে চাই, এটা আপনি যেটা অনুধাবন করেছেন আমরা সকলে অনুধাবন করি, সরকারও অনুধাবন করে, কিন্তু কেন যে হচ্ছে না, আমাদের এখনও যে জায়গাগুলা উন্মুক্ত আছে সেই জায়গাগুলাতে একেবারেই নিয়ম করে দেওয়া যে এখানে আর কোনো স্থাপন করা যাবে না। আমরা একটু আগে যে উদাহরণটা দিলেন রমনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটাকে যদি আমরা উদাহরণ হিসাবে ধরি, তাহলে এরকম আরও কয়েকটা জায়গায় এরকম সবুজায়ন করতে হবে, না হলে পরে ঢাকা শহর বসবাসে অনুপযোগী হয়ে যাবে। এবং সেই জায়গাগুলো যদি এখনই গুরুত্ব না দেই, মাঝে মধ্যেই আমাদের বিভিন্ন সংগঠন এটা প্রতিবাদ করে, জলাশয়গুলোকে দখল করা হচ্ছে সেটা প্রতিবাদ করে, সেই জায়গাগুলো সরকার থেকে এগিয়ে আসতে হবে। সরকারের পৃষ্ঠপোষকতার জন্য কোনোভাবেই এই জায়গাগুলা দখল না হয়ে যায়। আমাদের জলাশয় এবং গাছপালা এই দুটো ঢাকা শহরে বিশেষ করে প্রায় 2 কোটি লোকের শহর, সেই জায়গাটায় যদি আমরা এখন গুরুত্ব না দেই, আমরা হয়তো কোনো রকম টিকে যাব, আমাদের পরবর্তী বংশধররা তাদের নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে। সেই জায়গাগুলোতে শুধু নির্মল বাতাস না, পানির অসুবিধা হবে, কারণ বৃষ্টিপাত যদি না ঘটে তাহলে পরে পানির অসুবিধা হবে। আবার উনি যেটা বললেন যে গাছের নির্বাচনের কথা, আমিও বললাম উনিও বললেন, একসময় দেখেন আমাদের গ্রাম এলাকা শহর এলাকাতে কিছু আমাদের দেশীয় গাছ ছিল, যেমন শেওড়া গাছে বলা হতো যে ভূত থাকে। কেন বলা হতো? এর ব্যাখ্যাটা হলো এইরকম, ও লিফ এত ডেন্স, এত ঘন, তার মানে রাতের আলো এখান থেকে পাস করে না, তখন ওই একটা ভয়ের জায়গা হয়। কিন্তু এর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, একটা ভালো দৃষ্টিভঙ্গি হলো এত পাতা সমৃদ্ধ একটি গাছ, কি পরিমাণ অক্সিজেন দেয়, কি পরিমাণ তাপ শোষণ করে। সুতরাং এই গাছগুলো যদি আমরা কিছু শহরাঞ্চলে নিয়ে আসতে পারি,
যেটি গ্রামে ছিল সেটাও যে এই শহরকে আমরা শহরে একটা গ্রামের ভূত নিয়ে আসতে শহরে গ্রাম থেকে শহরের এই ভূতগুলো আনতে হবে। ছাতিম গাছ ছাতার মতো থাকে, এর পাতা যদি দেখেন কি সুন্দরভাবে অর্নামেন্টেড থাকে এবং প্রচুর পাতা। আমাদের এই গাছগুলো নির্বাচন করতে হবে। আমাদের জায়গা যতটুকু আছে সেই জায়গা থেকেই এই ধরনের গাছ নির্বাচন করে যে আমরা লিপ এরিয়া, লিপ ক্যানোপি, সবুজের আচ্ছাদনটা যেন আমরা বাড়াতে পারি। রোড মিডিয়ানে বড় গাছ দেওয়া যাবে না, উনি যেটা বললেন আমি একেবারেই একমত। রোড মিডিয়ান তো হবে ম্যাক্সিমাম ম্যান হাইট, কারণ এটা গাড়ি চলাচলের জন্য, ভিশনের জন্য কিন্তু বড় গাছ থাকলে অসুবিধা হয়। আর এই বড় গাছটা যে কোনো সময় দুর্ঘটনা হলে পরে ঝড়ে ভেঙে পড়তে পারে, মানে মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ে যাবে। আমি সেই কাজটা কেন জেনে শুনে করব না? সুতরাং সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, এরকম কয়েকটি জায়গা নির্বাচন করে। ফার্মগেটের আগে একটা পার্ক ছিল কিন্তু, এবং দেখা যায় পার্কটা সেখানে স্টেশন প্লাজা বা মার্কেট করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এইটা কোনোভাবেই এটাকে করা যাবে না। আগে তো আমাদের বাঁচতে হবে, তারপরে তো অন্য জায়গা যে আমাদের চিন্তা ভাবনা। সুতরাং আমরা যদি বাঁচতেই না পারলাম তাহলে আমাদের এগুলা কোনো প্রয়োজন আসবে না। সুতরাং আমাদের পার্ক শুধু এই গাছপালা বাড়ালে যেটা হবে, আমাদের বাচ্চারা উন্মুক্ত বাতাস, নির্মল বাতাস কোথায় যাবে? স্যার আপনার কাছে আসবো, আমরা আমাদের যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। তার কাছে জানতে চাই যে এই আলোচনা করছিলাম ইমারত নির্মাণ হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো হচ্ছে আমরা জায়গা নিশ্চয়ই খালি করছি, গাছ কেটে ফেলছি, এবং এই ইমারত নগরবিদরা অনেক নগর পরিকল্পনাবিদরা বলছেন যে ইমারত নির্মাণের ক্ষেত্রে এক ধরনের নীতিমালা দরকার, না হলে আসলে নগরকে রক্ষা করা যাবে, বিশেষ করে নগরের যে সবুজ সেটা রক্ষা করা যাবে। এবং শুধুমাত্র ছাদ বাগান দিয়ে তো আসলে আমরা খুব বেশি দূর যেতে পারবো না। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ঠিকই বলেছেন, কারণ আমাদের শুধুমাত্র গাছপালা লাগিয়েই সবুজ শ্যামলিমায় ভরা যাবে না, এবং সেটা আমাদের তাপ কমাতেও সাহায্য করবে না। আসলে এখন যে জলবায়ু পরিবর্তনটা হচ্ছে, এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। এই তাপমাত্রা বৃদ্ধির কারণ যেগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু এই ইমারত বা বিল্ডিং সেটাও একটা কারণ। এবং আমাদের এখানে যে পরিমাণে অপরিকল্পিত বৃক্ষরোপণের পাশাপাশি অপরিকল্পিত ভবন নির্মাণ হচ্ছে, সেটাও কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির একটা অন্যতম কারণ। এখানে সূর্যের আলো যেভাবে প্রতিফলিত হচ্ছে, যেভাবে আমাদের সবুজ এরিয়াগুলো আমাদের কংক্রিটে ঢাকা পড়ে যাচ্ছে, সেখান থেকেও যে মানে প্রতিফলিত হচ্ছে তাপ, এবং তাপ শোষণ করে রাখছে, এবং সন্ধ্যার পর যেখানে ঠান্ডা হওয়ার কথা সেখানে সেই তাপগুলো তারা রিলিজ করছে। তো সেটা বায়ুমণ্ডলের তাপ কমানোর পরিবর্তে তো আরও বাড়িয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি বিল্ডিংগুলো পরিবেশ বান্ধব অথবা আমাদের গ্রিন টেকনোলজি ব্যবহার করে না করা হয়, তাহলে সেগুলোও কিন্তু আমাদের জন্য পরিবেশ বান্ধব হবে না, এবং শুধু বৃক্ষরোপণ করেই আমরা নগরের তাপমাত্রা কমাতে পারবো এমনটি হয়তো নাও হতে পারে। আর বিশেষ করে যে কথাটা বললেন, যে আমাদের অতিথি মহোদয় যেটা বললেন, যে বিভিন্ন পার্কে, বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে আমাদের কিছুটা অন্তত মুক্ত জায়গা বা মুক্ত অঞ্চল আছে, এবং যেখানে গাড়ি ঘোড়ার চলাচলও কম, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে যারা থাকেন তারা কিন্তু পায়ে হেঁটে চলাচল করেন। তো সেই ক্ষেত্রে তাদের জন্য ছায়াটা খুব জরুরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুব আনন্দের সংবাদ যে অনেকেই ব্যক্তিগতভাবে উদ্যোগে সেই বিশ্ববিদ্যালয়ের কেউ অনেক রকমের গাছ লাগিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ শ্যামলিমায় ভরে দিচ্ছেন। সরকারও সেদিক থেকে আন্তরিকতা দেখাচ্ছেন অনেক ক্ষেত্রেই, অনেক সংগঠন এগিয়ে আসছেন। তো এটা কিন্তু আমাদের জন্য শুভ লক্ষণ, যে যদি আমরা যে সমস্ত জায়গাগুলো এখনও পর্যন্ত ফাঁকা আছে বা ফেলে রাখা হয়েছে, সেই জায়গাগুলোতেও পরিকল্পিতভাবে আমরা খুব সুন্দর করে গাছপালা লাগিয়ে দিতে পারি। সেগুলো একদিক থেকে যেমন আমাদের আনন্দ দেবে, বিভিন্ন নগর যন্ত্রণা থেকে আমাদের খানিকটা সময় ফুলের শোভা দেখা, গাছের শোভা দেখেও আমরা কিছুটা সেখান থেকে নিষ্কৃতি পেতে পারি। এটার একটা আমরা মুক্তির পথ পাবো। এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ হতে পারে। তা আমি বিশ্বাস করি, বিশেষ করে প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এখন বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু এই ব্যাপারে বেশ কিছু আগ্রহী মানুষ তারা কিন্তু এগিয়ে আসছেন, তারা গাছ লাগাচ্ছেন। তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতেই হবে এমন না, দেশে বহু কলেজ আছে, স্কুল প্রাঙ্গণ আছে, এবং আমাদের নিসর্গী দ্বিজেন শর্মা উনি কিন্তু পঞ্চবিধির কথা বলে গেছিলেন, যে একটা স্কুলে অন্তত পাঁচটা বৃক্ষ 5 রকমের থাকা উচিত।
যেখানে স্কুলের শিশুরা খেলাধুলা করতে পারে, আশ্রয় নিতে পারে, সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। তো এই ধরনের কিছু কিছু মানে স্কুল আছে যেগুলো এখন কিন্তু লাগানোর সুযোগ আছে। এমনকি আমি ঢাকা শহরেও কিছু কিছু স্কুলে গিয়ে দেখেছি যে তাদের খুব জায়গা যে খুব বেশি আছে তা না, কিন্তু এই যে সীমানা প্রাচীরের কাছে তারা স্কুল প্রাঙ্গণের মধ্যেই বেশ কিছু সুন্দর সুন্দর করে কিন্তু গাছ লাগিয়ে রেখেছে, যে গাছের কিছু অংশ স্কুলে ছায়া দিচ্ছে, আবার স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে বা ফুটপাথ গিয়েছে সেই গাছের ছায়া কিন্তু সেখানেও দিচ্ছে। আবার মানে দুঃখজনক হলেও সত্য যে আপনি আবাহনী মাঠের পাশে যান, দেখবেন যে সেখানে আমাদের সেই 50 বছর 60 বছর কিংবা তারও বেশি বছর বয়সের পুরনো বেশ কিছু দুষ্প্রাপ্য গাছ, সেগুলোর মাথা কেটে ফেলা হয়েছে। কেন? যে এই গাছগুলো যখন লাগানো হয়েছে সেখানে গাছগুলো যথারীতি বেড়ে গেছে, কিন্তু পরে বিদ্যুতের তার যখন সেখান দিয়ে গেছে সেই তারে যেন ওই গাছের ডালপালা লেগে আবার দুর্ঘটনা না ঘটে এই ঝুঁকি কমাতে বিদ্যুৎ বিভাগের লোকজন নিয়মিতভাবে সেই বড় বড় বৃক্ষের, ছায়াদানকারী বৃক্ষের তারা ডালপালাগুলো কেটে দিচ্ছে বা ছেটে দিচ্ছে। তাহলে আমি যদি গাছই লাগাবো তাহলে তার এই দশা কেন করবো? এই জন্য এটাও পরিকল্পনার অভাব যে আমরা কোথায় আসলে কি গাছ লাগাবো এবং পরবর্তীতে যেন ছেটে ফেলতে না হয়। আবার যেখানে লাগানো হচ্ছে দেখেন যে গাছের গোড়াটা শুধু ফাঁকা আছে আর সবটুকু কংক্রিটে ঢাকা। তাহলে এই গাছের একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে একটা গাছের উপরে আমরা যতটুকু দেখি মাটির নিচেও ঠিক ততটুকুই আছে, অর্থাৎ তার শিকড় তত দূর পর্যন্ত চলে গেছে যতটা আকাশের সীমানা দিকে তারা গেছে। তো তাহলে সেখানে যদি সেই গাছের রসদ না পায়, পানি না পায়, তাহলে সেই গাছটা সুস্থভাবে বেঁচে থাকবে কেমন করে? তো সেটাও কিন্তু কংক্রিট থাকার কারণে, পাকা রাস্তা থাকার কারণে নগরের অনেক গাছের গোড়ায় মাটির নিচে কিন্তু বৃষ্টির পানিও ঢুকছে না। জি, আমরা বুঝতে পারছি সেই গাছগুলো কি আমরা বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ যে এই আপনি যেটা বলছিলেন চমৎকারভাবে যে এই বিষয়গুলো যদি না করতে পারি, আমরা আসলে এই পরিকল্পনার অংশ হিসেবে নিয়ে আসতে না পারি, তাহলে আসলে নগরকে উত্তাপ থেকে রক্ষা করা আসলে কোনোভাবেই সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে, চমৎকারভাবে খুলনা থেকে আপনারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, যোগ দিয়ে চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আপনার সঙ্গে দেখা হবে। আমরা আপনার সঙ্গেও ফিরবো, একটু আরেকটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পরে দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। আবারও স্বাগত। আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম অপরিকল্পিত বৃক্ষরোপণ। এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিহির লাল সাহা। আমরা আলোচনা করছিলাম, মানে বলছিলেন এই যে নানা পরিকল্পনা, তো আমরা জায়গা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলাম স্যার, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে আমরা আসলে ঠিক কি আপনার জায়গা থেকে যে গবেষণারও তো একটা বিষয় রয়েছে, ঠিক মানে আপনারা এক ধরনের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, তারাও তো নিশ্চয়ই এক ধরনের গবেষণা দিয়ে কিংবা এক ধরনের পরিকল্পনা তৈরি করে এক ধরনের এগিয়ে আসার সুযোগ রয়েছে। সেই বিষয়ে যদি আপনার কাছে কিছু জানতে চাই। আবারও ধন্যবাদ। এই যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বা উদ্ভিদ বিজ্ঞানীদের দায়িত্বের কথাটা চলে আসছে, আমরা শুধু পাঠদান করলেই হবে না, এই পাঠদানটা প্রায়োগিক দিক থাকতে হবে। আমি একটা গাছের উপকারিতা বললাম কিন্তু একটা গাছ লাগালাম না বা লাগানোর জন্য অনুপ্রাণিত করলাম না, তাহলে কিন্তু আমি আমার দায়িত্বের জায়গায় দায়িত্ব পালন করেছি বলে আমি বিশ্বাস করি না। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দায়িত্ব আমাদের সকল উদ্ভিদ বিজ্ঞানী, আমরা যেখানে আসি, সেটা স্কুল কলেজই হোক, প্রতিষ্ঠানই হোক, এমনকি প্রশাসনও তো উদ্ভিদ বিজ্ঞানী আছেন, সেই প্রশাসনের জায়গা থেকেও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এই জায়গাগুলি, আমাদের কলেজগুলো আছে, পুরনো কলেজগুলো অনেক বড় জায়গা নিয়ে আছে, সেই জায়গায় আমাদের নির্দিষ্ট স্থানে যে জায়গাগুলোতে এখনও গাছের স্বল্পতা আছে, সেখানে যদি আমরা পরিকল্পিতভাবে গাছ লাগাই এবং ওই যে বলেছি পরিকল্পনা অনুযায়ী আমার যে স্পেসে যে জায়গাটা, তার মানে ইংরেজিতে যদি বলি রাইট প্লান্ট ইন রাইট পজিশান, এই জায়গাটা কিন্তু নির্বাচন করতে হবে। এমনকি যদি দেখি যে শুধু মাটি আছে সেখানে গাছ লাগানো যাচ্ছে না, তাহলে সেখানেও তো আমরা কী করতে পারি, ঘাস লাগিয়ে দিতে পারি। আমাদের উন্মুক্ত মাটি রাখা যাবে না, উন্মুক্ত পিচ রাখা যাবে না। যেখানে উন্মুক্ত পিচ গাড়ি চলার জন্য আছে, কিন্তু বাকি জায়গাটা যে উন্মুক্ত মাটি, সেই মাটি যেন ঘাস দ্বারা, সবুজ দ্বারা
আবৃত থাকে। এটাই তো আমরা উদ্ভিদ বিজ্ঞান হিসাবে সকলকে এই পরামর্শটা দিব যে তোমার কোথাও কোনো জায়গা উন্মুক্ত থাকতে পারবে না, হয় গাছ থাকতে হবে, বড় গাছ থাকতে হবে, নয় মাঝারি ধরনের গাছ থাকতে হবে, নাহলে গুল্ম জাতীয় গাছ, নাহলে ঘাস। এর যে কোনো একটাকে নির্বাচন করে শিক্ষা প্রতিষ্ঠানে এই কাজগুলো করতে হবে। আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর এই যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিটা করি। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা এক্সাম্পল, এখানে জীববৈচিত্র্যে ভরা, তারপরও আমরা খুঁজে খুঁজে বের করি কোন জায়গাটা খালি আছে, সেখানে আমরা একটা গাছ লাগাবো না কেন, পরিকল্পনা করে সেখানে আমরা কিন্তু লাগাই। এই যে এমনকি করোনার সময়ও 5ই জুন করোনার মধ্যেও কিন্তু আমার উপাচার্য মহোদয়কে নিয়ে আমি গাছ লাগিয়েছি, কারণ এটা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব জায়গা আমাদের সঠিকভাবে পালন করতে হবে। এবং এই জায়গাটা পরামর্শ উদ্ভিদ বিজ্ঞানী হিসাবে যে কোন গাছগুলা নির্বাচন করতে হবে। গাছ নির্বাচনের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানের ভূমিকাটা বা বিজ্ঞানীদের ভূমিকাটা অনস্বীকার্য। সেই জায়গাটা পরামর্শ আমরা দিব, কেউ চাক আর নাও চাক, আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা এগিয়ে যাব। যদি এগিয়ে যায় তাহলে পরামর্শ চাই। এবং পরিচর্যার জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। ওই যে আপনি বলছিলেন একটু আগে যে অনেক ক্ষেত্রে সঠিক পরিচর্যার অভাবে গাছ নষ্ট হয়ে যায়, সেটাও তো এই পুরো পরিকল্পনারই একটা পার্ট। রাইট, একদম ঠিক বলেছেন। যদি দেখা যায় একটা গাছ লাগানো হলো, সেই গাছটা যদি একটু টেম্পোরারিভাবে একটু বেড়া দিয়েও রাখা যায় তাকে একটু বড় হওয়ার জন্য, তাহলে সেই গাছটা সাস্টেন করবে। মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়, কিন্তু মানুষ একটা জায়গায় দুর্বল, যে যখন সে সন্তান ভূমিষ্ঠ হয় সে কিন্তু দাঁড়াতে পারে না, অন্য প্রাণীরা পারে। তা গাছ তো আরও ওই রকম, সে তো দাঁড়ানোর জন্যে যতটুকু চেষ্টা করে অন্যর দ্বারা প্রভাবিত হয়। একটা পাখি দিয়ে হতে পারে বা একটা যানবাহন দিয়ে হতে পারে। সেই জায়গাগুলো থেকে আমাদের দৃষ্টি রাখতে হবে যে গাছটা লাগানোর পরে তার শিকড়টা মাটিতে আঁকড়ে ধরতে পারে, সে নিজের পানিটা উঠাতে পারে। যখনই নিজের পানিটা উঠাতে পারবে তখন সে সালোক সংশ্লেষণ করতে পারবে। যদি সে সালোক সংশ্লেষণ সক্ষম করে না তুলি, তাহলে ওই গাছটা লাগানোটা একদমই বৃথা হবে। এবং আবারও সেই জায়গাটি যে স্থান নির্বাচন, আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক ছাত্র অনেক সময় একটা গাছ লাগিয়ে গেছে, পরিকল্পনা করেনি। কিন্তু আমরা যখন দেখেছি যদি এটা গাছটা ওই জায়গাটা না লাগিয়ে ওইখান থেকে সরিয়ে অন্য জায়গায় কিন্তু লাগিয়ে দিয়েছি, আমরা গাছটা নষ্ট করিনি। এবং সেই গাছটা যদি একটু বড় আকারের হয় সেটাকে আমরা কেটে ওই ছোট আকারে রেখেছি। যেমন বকুল গাছ লাগানো হয়েছিল, বকুল গাছের যে জায়গাটা একটু বড় জায়গা লাগে সেই জায়গাটা নাই, কিন্তু আমরা ম্যান হাইটে সেটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তাতে হয়েছে কি, এটা আমার অবজারভেশন দেখলাম, যখন তাকে ওই শেপটা দিলাম সে প্রচুর পাতা দিয়ে একেবারে ঢেকে গেল। তাহলে আমার সেই বকুল গাছের ফুলের জন্য অনেকটা মানুষ লাগায়, বকুলের ফুল খুবই সুগন্ধ, গ্রীষ্মকালে ফোটে, কিন্তু আমি ফুল পেলাম না, কিন্তু সবুজ পাতায় একটা আচ্ছাদন পেলাম। আমার উদ্দেশ্য যেটা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তারা নিয়ে নিবে, সেই কাজটি কিন্তু হলো। সেই জন্যে আমরা আমাদের শিক্ষক, আমাদের শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী আছে তো, এবং শিক্ষার্থীরাই কিন্তু এই দেশটা বদলাই দিতে পারে। সেই শিক্ষার্থীদেরকেই মোটিভেট করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। আমি আমার ক্লাসরুম টিচিং কিন্তু এই কথাগুলো বলি। এখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এটা ব্যবহার করি। উদ্ভিদ বিজ্ঞান হিসাবে ক্লাসরুম টিচিং দিলাম, এখন একটা সুযোগ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমার মাধ্যমে এই জায়গাগুলো, এই যেমন ইভাপো ট্রান্সপিরেশনের কথা লিখেছি, এই যে 10% থেকে 20% বাড়ানোর কথা বলেছি, এবং যথার্থ জায়গায় যথার্থ প্লান্ট লাগানোর কথা বলছি। সেই জায়গাগুলা যদি আমরা এখনই সময় নিই, আবারও বলি যে 5ই জুনকে আমরা ধরি, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এইখান থেকে গাছ লাগানো শুরু। এখন আমরা হুজুকে বাঙালি যেটা বলি, এখনই গাছ লাগাই দিচ্ছি, এখন লাগালে সেটা বাঁচবে না। সুতরাং আমি কষ্ট করলাম, টাকাটা নষ্ট হলো। সুতরাং সেই সঠিক পরিকল্পনা যেটা হয়ে গেছে পিছনের দিকে, আমি বলবো না যে এটা হয়ে গেছে সেখানে ফেরা যাবে, কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের সামনের দিনগুলো এই ঢাকা শহর তথা বাংলাদেশ, শুধু ঢাকা শহর ভাবলে হবে না, পুরো বাংলাদেশকেই ভাবতে হবে যে বাংলাদেশের পরিবেশটা আমাদের টেম্পারেচার 2 ডিগ্রি কমিয়ে আনতে হবে। সেই 2 ডিগ্রি কমিয়ে আনার জন্য আমাদের যা যা করণীয় সেটা সকলে মিলেই কিন্তু করতে হবে। সরকারকে এগিয়ে আসতে হবে প্রথম। সরকার আমাদেরকে যদি বলে যে তোমরা আসো, তাহলে আমরা তখন এই কাজগুলো করতে পারি। সুতরাং সরকার প্রধান ক্যাটালাইটিক ভূমিকায় থাকবে, আমরা সেখানে সাথে থেকে কাজগুলো করব। সুতরাং এটা সমন্বিত। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন সাবসিডিয়ারি ছিল, সেই জায়গায় পরিবর্তন হয়ে এখন ইন্টিগ্রেটেড বলা হচ্ছে, যে প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব আছে। সুতরাং প্রত্যেকটা জ্ঞানেরই গুরুত্ব আছে। আমি আমার উদ্ভিদ বিজ্ঞানের জ্ঞান দিব, এখানে ট্যুরিজম আসতে পারে, ট্যুরিজমের জ্ঞানটা যে এই গাছটা লাগালে পরে ট্যুরিস্টরা অ্যাট্রাক্ট হতে পারে। আবার একটা হর্টিকালচারিস্ট যেখানে এই গাছটা লাগালে পরে ফল দিতে পারে, আমি সেই ফলটা রাখবো। আমার জাতীয় ফল কাঁঠাল আমি যদি একটা জায়গায় লাগাই, সেখানে আমি হয়তো খেলাম না, কিন্তু কেউ না কেউ তো খেলো। সুতরাং এই যে পরিকল্পনা,
এটা খুবই দরকার। সুতরাং ফল, ফুল, কাঠ এবং সব মিলিয়ে সবুজ পাতার আচ্ছাদন, এই জায়গায় আমাদের ভাবতে হবে, আজই ভাবতে হবে, আগামীকাল নয়। আর সময় নেই। নিশ্চয়ই আমরাও সেটি চাইবো যে আপনি যে চমৎকারভাবে বললেন যে সব কিছুর সমন্বয়ে একটা জায়গা তৈরি করা, একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা, যে আমরা আসলে খুব দ্রুত এই জায়গাটাকে বনায়নের যে 10%কে আমরা 20% নিয়ে যেতে চাই, তার জন্য যে পরিকল্পনা, তার জন্য যে দক্ষ মানুষজনকে সংযুক্ত করা, সব কিছুই হোক। এবং এই যে তীব্র তাপপ্রবাহ কিংবা তীব্র গরমের যে একটা অসুবিধা কিংবা কষ্ট, সেটা থেকে আমরা আসলে মুক্তির জায়গা, বিশ্বকেও আসলে মুক্ত করার জায়গা রয়েছে, সেই জায়গাটা আমরা নিশ্চয়ই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবো, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আজকের মতো শেষ করছি। আপনাকেও অনেক যে ধন্যবাদ। দর্শক, আপনারাও ভালো থাকবেন, নিশ্চয়ই কোনো আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে।